প্রখ্যাত তুতানখামেনের বাবা তার কন্যাকেই বিবাহ করে, যাদের সন্তান হচ্ছে তুতানখামেন। জন্মের পর থেকে তুতানখামেনের মেরুদণ্ড কিন্তু এরকম পাকা ছিল। কৃষ্ণ তাকে বলেছিল যে আপনি এসছেন আমার কাছে জানতে, তার জন্য থ্যাংক ইউ আপনাকে, কিন্তু এই বিষয়ে সত্যি বলছি আমার কিছু জানা নেই। আপনি বরং পঞ্চ পাণ্ডবের কনিষ্ঠ ভ্রাতার কাছে যান, যে জ্যোতিষ পারঙ্গত, যে জ্যোতিষশাস্ত্র জানেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। তিনি আপনাকে সঠিক গাইড করতে পারবেন যে কবে থেকে যুদ্ধটা শুরু করা উচিত। ऐसा कहना भी पाप है। তা দুর্যোধন সব থেকে ক্রোধী, অহংকারী, দাম্ভিক। পডকাস্টের এই পার্টে আমরা জানবো 2026 কি 2025-এর মতনই একই রকম ভয়াবহ হতে চলেছে। একই গোত্রে বিয়ে হলে সত্যি কি সন্তান বিকলাঙ্গ হয়, এই বিষয়ে আজকে আমরা ইন ডিটেলস জানবো। গোত্রগণ নাকি জটক বিচার, বিয়ের আগে ঠিক কি করতে হয়? কিন্তু একই গোত্রে যারা বিয়ে করে ফেলেছেন বা করবেন এমনটা ভাবছেন, তারা কি করবেন? আজকে সেই বিষয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক। আজকে আমাদের অ্যাস্ট্রোবুকের বিশেষ অতিথি কৌশিক ডি কাশ্যপ, একজন জ্যোতিষ সংখ্যা তত্ত্ববিদ। শুরুতেই জিজ্ঞাসা করব, কেমন লাগছে দাদা আমাদের প্ল্যাটফর্মে এসে? নমস্কার প্রীতি এবং অ্যাস্ট্রোবুকের সকল দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। পডকাস্ট এটা একটা বিশেষ বিষয়, বহুল প্রচারিত। তা কোনো আমাদের পশ্চিমবঙ্গের বুকে কোনো পডকাস্ট বাংলা ভাষায় কথা বলা হচ্ছে প্রথম। আমাকে আপনারা দেখছেন, বিগত 20 বছর ধরে আমাকে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, লাইভ বা রেকর্ডেড অনুষ্ঠানে আপনারা পেয়েছেন। আজকে একদম প্রীতির সাথে আমি অ্যাস্ট্রোবুকের দর্শকদের জন্য ওদের অভ্যর্থনায় এসছি আপনাদের সামনে একটু জ্যোতিষ সংখ্যাতত্ত্ব নির্ভর কথা বলবো বলে। ওই যে এমন একটা প্রশ্ন যেটা মানুষকে সবসময় ভাবায়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি নিয়ে তো অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করে না। এবার যারা করে না, আমার এই কঠিন প্রশ্নটাই আপনার দিকে আমি ছুড়ে দিলাম, যারা করে না তাদেরকে কিভাবে বিশ্বাস করাবেন? যে সেই করেন্নার মধ্যে দু প্রকারের মানুষ থাকে। এক প্রকার হচ্ছে কিছু না জেনে বুঝে আমি এটা বিশ্বাস করি না, হয়ে গেল, ফাইনাল টক। আর এক প্রকারের লোক আছে, তারা সেই বিষয়টা সম্বন্ধে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তাদের যুক্তি অনুযায়ী, তাদের প্রাপ্ত জ্ঞান অনুযায়ী তারা অ্যানালিসিস করে দেখে এটা মানার মতো না, তাই তারা মানেন না। যার ফলে যারা মানেন না তার মধ্যেও দু রকম লোক আছে। কিন্তু এক ধরনের লোক আমি মানি না, কার কি করার আছে, অর্থাৎ এটা এটা ফেক। নট অনলি অ্যাস্ট্রোলজি, পৃথিবীতে প্রচুর বিষয়, কেন আমার মনে হয় সব বিষয়ে এই ধরনের মানুষ পাওয়া যাবে। যে কিছু মানুষ অবশ্যই আছে যারা মানে না, কেন মানে না তারা জানে না, কিন্তু মানি না, দ্যাটস অল। আবার কিছু মানুষ আছে মানি না, তার কারণ এইটা আমার মনে হয়েছে, তাদের কাছে একটা যুক্তি আছে, তাদের মতো যুক্তি, যে এই কারণে আমরা মানি না। আমার কাছে ওই যাদের কাছে যুক্তি আছে এই কারণে আমরা মানি না, তারা আমার কাছে বেশি গ্রহণযোগ্য। কারণ ওই তুমি বলে তাদের কি করে মানাবে, তাদের মানাতে পারবো কিনা জানি না, কিন্তু তাদের অন্তত যেহেতু তারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছিল অ্যাস্ট্রোলজি ঠিক না বেঠিক, সত্যি কাজের জিনিস না অকাজের জিনিস, সেই সাপেক্ষে তাদের বোঝানোর চেষ্টা করা যেতে পারে যে অ্যাস্ট্রোলজি যে এমন একটা বিষয় যেটাকে চোখ বুজে থাকলেও অ্যাস্ট্রোলজি এফেক্ট করছে, চোখ খোলা রাখলেও অ্যাস্ট্রোলজি এফেক্ট করছে, আমি মানলেও অ্যাস্ট্রোলজি এফেক্ট করছে, আমি না মানলেও অ্যাস্ট্রোলজি এফেক্ট করছে, সেটা তাদের বোঝানো যাবে। যার ফলত এবার যারা মানে
হুম। আমরা এই পার্টটাকে প্রীতি ছেড়ে দিচ্ছিল। সন্তর্পণে যেহেতু নিজে মানে। যারা মানে তাদেরও কিন্তু ঠিক এরকম দুটোই ভাগ আছে। এক ভাগ সকলে মানে তাই আমি মানি। এটা কাজ করে। আমি দেখেছি আমার মা, মাসি, পিসি, কাকা, কাকি, পাড়ার দিদি, পাশের বাড়ির কাকিমা। হ্যাঁ, এটা উনি করেছিলেন তাই ফল হয়েছে। সেই জন্যে আমি মানি। মানে জল যেদিকে জল সেদিকে। তারা সেই কারণে মানেন। আরেক দল মানুষ আছে যারা নিজেরা ফিল করেছে যে অ্যাস্ট্রোলজিটা হয়তো মানার কোনো বিষয়। এর মধ্যে সত্যি কিছু এমন গূঢ় রহস্য আছে যেটা আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করতে পারে সদর্থক পথে। মহাভারতের যখন যুদ্ধ শুরু হবে কুরুক্ষেত্রে, তখন কিন্তু দুর্যোধন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন এটা জিজ্ঞাসা করতে যে কবে থেকে যুদ্ধটা শুরু করবেন উনি। মানে দিনক্ষণ কি হবে? দিনক্ষণ। মানে কুরুক্ষেত্রের সিঁদুর ওয়ানের অ্যাটাকের দিন বা টাইম। আমরা যদি আধুনিক পার্সপেক্টিভে ভাবি। তা কৃষ্ণ তাকে বলেছিল যে, "আপনি এসছেন আমার কাছে জানতে, তার জন্য থ্যাংক ইউ আপনাকে। কিন্তু এই বিষয়ে সত্যি বলছি আমার কিছু জানা নেই। আপনি বরং পঞ্চপাণ্ডবের কনিষ্ঠ ভ্রাতার কাছে যান, যে জ্যোতিষ পারঙ্গত, যে জ্যোতিষশাস্ত্র জানেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। তিনি আপনাকে সঠিক গাইড করতে পারবেন যে কবে থেকে যুদ্ধটা শুরু করা উচিত।" তা দুর্যোধন সবথেকে ক্রোধী, অহংকারী, দাম্ভিক এবং দম্ভের নেশাতেই তিনি বুঁদ তখন। সুতরাং তিনি যাবেন পঞ্চপাণ্ডবের কনিষ্ঠ ভ্রাতার কাছে জিজ্ঞাসা করতে কবে থেকে যুদ্ধ শুরু করব? তার ইগো হার্ট করবে। হার্ট হয়েছে। তা সত্ত্বেও তিনি অটোমেটিক্যালি যা করার করলেন। তা কৃষ্ণ কনিষ্ঠ ভ্রাতাকে জিজ্ঞাসা করলেন। তা তিনি বললেন যে যুদ্ধ এখন যা তিথি চলছে সেই অনুযায়ী যুদ্ধ শুরু করা উচিত। জ্যোতিষশাস্ত্র গণনা বলছে অমাবস্যার দিন থেকে। যেহেতু তিনি অমাবস্যার দিনটা বলেছেন, দুর্যোধন তো দাম্ভিক এবং তিনি ভাবলেন পঞ্চপাণ্ডবের কনিষ্ঠ ভ্রাতা যখন এই কথাটা বলেছে নিশ্চয়ই তাকে মিসগাইড করার জন্য বলা হচ্ছে, কিংবা যেহেতু পাণ্ডবরা এই কথা বলেছে মানে পাণ্ডব শিবির থেকে এই তথ্যটা এসছে, সুতরাং এটা গ্রহণ করার কোনো বিষয়ই নেই। দুর্যোধন কি করলেন? নিজের দাম্ভিকতার ওপর ভর করে নিজের সিদ্ধান্তে, তার কারণ কোনো মানুষ যখন নেগেটিভ কর্ম করবে হুম। তার বুদ্ধি বিপরীতে যাবেই। যদি বুদ্ধি তার বিপরীতে না যায় তার আল্টিমেট ধ্বংস হবে না। যেমন কর্ম এটা তেমন বিধির ফল। একদম। যেমন কর্ম তেমন ফল। ফলটা পেতে গেলে কোনো দাম্ভিক মানুষকে শুধু মহাভারতের দুর্যোধন না, আজ অবধি বা আজের পরেও যতদিন এই ধরাধাম থাকবে একই ব্যাপার সকলের ক্ষেত্রে হবে। যেই আমরা দুর্যোধন হব আল্টিমেট পতন অবধারিত। সেখানে আমাদের বুদ্ধিটাই সবার আগে বিপরীত হবে। যার ফলে দুর্যোধনও তখন সে অমাবস্যার তিথিতে যুদ্ধ করার যে সাজেশন সেটা কিন্তু নিতে পারলেন। তিনি কি করলেন? তার বদলে যুদ্ধ শুরু করলেন চতুর্দশীতে। শাস্ত্র বলছে তিথি অনুযায়ী রিক্তা তিথিতে কোনো কিছু শুভ কর্ম, যুদ্ধ করছি কেন? আমি শত্রুকে পরাজিত করে আমি জয়লাভ করব, আমি রাজত্ব ভোগ করব, জয়লাভ করব, সেটাও তো একটা সঠিক চাহিদাযুক্ত কর্ম। শাস্ত্র বলছে রিক্তা তিথিতে কোনো শুভ কর্ম শুরু করতে নেই, যে কোনো রকম, কোনো দিন না। সেই রিক্তা তিথিগুলো কি কি? আমরা সাধারণভাবে কি জানি প্রীতি? যে প্রতিপদ থেকে কোনো তিথি শুরু হয়, অমাবস্যায় এসে শেষ হয়, আবার প্রতিপদ থেকে তিথি শুরু হয়, পরেরটা আর অমাবস্যা হয় না, পূর্ণিমা হয়। মানে প্রতিপদ থেকে পূর্ণিমা, প্রতিপদ থেকে অমাবস্যা, ১৫টা দিন, ১৫টা তিথি। নরমাল সকলেই আমরা অন্তত হিন্দু ধর্মাবলম্বী মানুষরা জানি। এর মধ্যে চতুর্থী, নবমী এবং চতুর্দশী এই
15টা দিনকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে 3 দিন করে একটা ক্যাটাগরিতে আসে। সেখানে জয়া আছে, নন্দা আছে। সেরকম চতুর্থী, নবমী এবং চতুর্দশী। এই যে 3টে দিন, কি কৃষ্ণপক্ষ, কি শুক্লপক্ষ। ওই 15 দিন, এই 15 দিন। এই 3টে দিনকে বলা হয় রিক্তা তিথি। রিক্তা মিন্স কি? শূন্য, শূন্য। এমটি। রিক্তা, শূন্য। মানে যে তিথিতে কর্ম করলে ফলাফল হবে লাড্ডু, আধুনিক ভাষায় বলতে গেলে। শূন্য তো। অতএব রিক্ত হাতে ফিরতে হবে, কিছু লাভ হবে না। দুর্যোধন নিজের অহংবোধে সেই ভুলটাই করলেন। তিনি অমাবস্যা, যেটা পূর্ণা তিথি, সেইটাতে যুদ্ধ শুরু না করে যুদ্ধ শুরু করে ফেললেন চতুর্দশী তিথিতে। যার ফলত যা হওয়ার 18 দিনের মহাভারতের যুদ্ধ, মহাভারতেও খণ্ড 18টা। দিস ইজ দ্য সংখ্যাতত্ত্ব। 18 মানে 1 + 8 9। 9 হচ্ছে পূর্ণ সংখ্যা। যার ফলে মহাভারতের যা কিছু আমরা কাউন্ট করি, গীতার যা কিছু কাউন্ট করি, সব 18-এ আসে। আমরা মালা জপ করি কত? 108, 1008। যোগ করলে কত? 9। 9 ইজ দ্য হাইয়েস্ট নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। যাক, সংখ্যাতত্ত্ব পরে আসছি। 18 দিনের কুরুক্ষেত্রের ভয়ানক যুদ্ধ, অবশেষে পাণ্ডবরা জয়ী, কৌরবরা পরাজিত। অন্তত 3 গুণ বেশি সেনা থাকা সত্ত্বেও। কৃষ্ণ ছিলেন পাণ্ডব পক্ষে, কিন্তু তিনি কোনো অস্ত্র ধরেননি। তার কমিটমেন্ট ছিল। সুতরাং একটা ক্ষুদ্র সেনা এবং তার রাজাদের হাতে একটা বৃহৎ সেনা এবং প্রচুর রাজা, যেখানে শক্তিশালী রাজা ছিলেন, তা সত্ত্বেও কৌরব কিন্তু হারল। কারণ যুদ্ধটা কৌরব শুরু করেছিল চতুর্দশী তিথিতে। এই যে তিথি, গ্রহ, নক্ষত্র এবং রাশিচক্র সবই আল্টিমেট বেদের চক্ষু জ্যোতিষ শাস্ত্র থেকেই আসে। কারণ তিথি গণনায় গ্রহ নক্ষত্রের সঞ্চার অনুযায়ী হয়, সূর্য এবং চন্দ্রের সঞ্চার অনুযায়ী গণনা হয় তিথির। যখনই চন্দ্র, সূর্য, গ্রহকে ধরছি, জ্যোতিষশাস্ত্র থেকে কি করে মুখ ফেরাবো? যার ফলে এখনো স্বাধীন ভারতে সকালবেলা যখন দূরদর্শন কিংবা আকাশবাণী কেউ যদি শোনেন, এখনো দৈনিক পঞ্চাঙ্গ বলা হয়, যেখানে কি বার, কি তিথি, কি করণ, কি যোগ আজকের বলা হয়। সবটাই অঙ্ক, ম্যাথামেটিক্স আসছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকেই। কারণ গ্রহ নক্ষত্রের এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাটার, কিন্তু ক্যালকুলেশন করে ইমপ্লিমেন্ট করা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি। সুতরাং মহাভারতের যুদ্ধ যদি একদিন পরে করতেন, কে বলা যায় মহাভারতটা অন্যরকমভাবে লেখা হতো, যেটা হওয়ার নয়, কারণ বিধির বিধানই ওটা। তাই দুর্যোধন অমাবস্যায় না করে চতুর্দশীতে করেছিলেন। যদি আমরা সেকেন্ড উদাহরণ নিই ছোট করে, যে জ্যোতিষশাস্ত্র কাজ করে কিনা, তাহলে আমরা যে দেশের, আমাদের মহান দেশের নাগরিক হিসেবে আমরা গর্ব অনুভব করি, ভারতবাসী হিসেবে আমাদের মহান ভারতবর্ষের নাগরিক আমরা, পৃথিবীর অন্যতম সেরা গণতান্ত্রিক দেশ, মাত্র ৭৮ বছর বয়স হয়েছে, ৭৯ বছরে আমরা চলছি। অদ্ভুত ব্যাপার প্রীতি, আমাদের থেকে একদিন কিন্তু বয়সে বড় আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, তার নাম কি? পাকিস্তান। রাইট? আমাদের 15ই আগস্ট 1947 সালে জন্ম হয়েছিল। পাকিস্তান বিবিধ রাজনৈতিক কারণবশত সেই স্বাধীনতাটা পেয়েছিল, বা নিয়েছিল বলা ভালো, পাওয়ার থেকে নিয়েছিল 14ই আগস্ট। ঠিক? তাহলে আজকে আমরা যখন এই পডকাস্ট শুট করছি, তখন দাঁড়িয়ে ভারতবর্ষের যা বয়স, তার থেকে 24 ঘন্টা বয়স বেশি পাকিস্তানের। সুতরাং একই ধরনের দুটো, একই দেশ তো ছিল, সেপারেশন হয়েছে
দুটো আলাদা দেশ হয়ে দুটো দিনে স্বাধীনতা দিবস হয়েছে। আমরা আজকে অবধি পাকিস্তানের যদি প্রগতি দেখি আর ভারতবর্ষের প্রগতি দেখি, ভারতবাসী হয়ে আমরা খালি ভারতবর্ষের প্রোপাগান্ডা করছি তা তো নয়। সারা বিশ্ববাসী জানে ভারতবর্ষ আজকে 4 নম্বরের ইকোনমিক্যাল গ্রোথওয়ালা কান্ট্রি, আর সেখানে পাকিস্তানের হাতে অলওয়েজ একটা কাটোরা, ভিক্ষান্দেহী বিভিন্ন ব্যাংকের কাছে দেশের কাছে দৌড়াচ্ছে। কেউ যদি কটোরার মধ্যে কিছু বিলিয়ন ডলার ফেলে দেয় তো পাকিস্তানের অধিবাসীদের তারা খাওয়াবে চারানার 75 পয়সা তারা ঝেড়ে দেবে, নেতা নেত্রী এবং সেনাবাহিনী। কিসের পরিহাস এটা? এই পরিহাসটা লেখা হয়েছিল 15ই আগস্ট রাত 12টার সময় 1947 সালে, যেটা পাকিস্তান মিস করেছিল আগের দিন স্বাধীনতা নিয়ে। তার কারণ তখনকার দিনের যারা রাজনৈতিক নেতা নেত্রীরা ছিলেন, লর্ড মাউন্টব্যাটেনের হাত থেকে যখন ক্ষমতা হস্তান্তর হবে এটা ঠিক হয়েছিল, উজ্জয়িনের দুজন বিখ্যাত প্রগাঢ় পণ্ডিত, দুজন মানুষ জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়েছিলেন, বাবু রাজেন্দ্র প্রসাদ এবং বেশ কিছু নেতা। কারণ ব্রিটিশের শেষ বড়লাট মাউন্টব্যাটেন ফিক্সড ছিলেন, আমরা রাত 12টার সময় দেব না, দুপুর 12টার সময় না, দুপুর 2টোর সময়, ওটা তোমাদের ব্যাপার, কিন্তু 15ই আগস্টই নিতে হবে স্বাধীনতা। এটার পেছনে ইতিহাস আছে, সেটা অন্য অনেকেই জানেন। আমি বলেছি আমার লাইভ অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে করি, সেখানে তারা শুনেছেন, সেটা আর আমি যাচ্ছি না। কিন্তু বাবু রাজেন্দ্র প্রসাদ যেহেতু ব্রিটিশ ফিক্সড করে দিয়েছেন 15ই আগস্টই নিতে হবে, আর পাকিস্তান বলেছে ভারতকে যেদিন দেবেন তার আগের দিন আমাদের দিতে হবে, তখন বাবু রাজেন্দ্র প্রসাদ হরদেব প্রসাদ শাস্ত্রী এবং আরেকজনের কাছে দৌড়ালেন যে কোন সময়ে স্বাধীনতাটা গ্রহণ করা যায়। আবার সেই সময় আর দিন, এখানে দিন ফিক্সড হয়ে গেছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলে দিয়েছে, মাউন্টব্যাটেন বলে দিয়েছে 15ই আগস্টই নিতে হবে। দুজন মহাজ্ঞানী প্রগাঢ় পণ্ডিত, দুই জ্যোতিষশাস্ত্রী গণনা করে দেখলেন দিনটা গ্রহগত অ্যাসপেক্টে খুব ভালোই না, ওটা পিছলে ভালো হয় কিন্তু পিছাবে না ব্রিটিশ গভর্নমেন্ট। তখন তারা বললেন তাহলে এক কাজ করুন আপনারা, তারা টাইমটা কি ঠিক দেবেন যেরকম টাইমে আমরা চাইবো? বলেছেন হ্যাঁ, তাদের টাইমের রিল্যাক্সেশন আছে, যা টাইমে আমরা চাইবো তারা স্বাধীনতা দেবেন, মানে হস্তান্তর ক্ষমতা হবে সেই সময়। তখন তারা গণনা করে বললেন মাঝরাতের 12টার সময় যখন অভিজিৎ মুহূর্ত হয়, স্থির বৃষলগ্নে ভারতবর্ষের স্বাধীনতা গ্রহণ করুন। অভিজিৎ মুহূর্ত? ইয়েস, অভিজিৎ, যে মুহূর্তে কোনো কাজ করলে কোনো দিন কোনো পরাজয় হয় না, যে মুহূর্তে কোনো কাজ করলে অলওয়েজ জয় পাওয়া যায়। প্রত্যেকটা দিন সপ্তাহের এলাকা ওয়াইজ টাইমটা একটু অদল বদল হয়, কিন্তু 48 মিনিটের সময় 12টার আগে থেকে পরে অবধি সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়া এই টাইমটা একটু আগে পিছে হয়, কিন্তু মূল জায়গা ওটাই। 12টার আগে পিছে টোটাল 48 মিনিট সময়, এটাকে বলে 2 ঘটি সময়। 1 ঘটি মানে 24 মিনিট, 2 ঘটি সময় 48 মিনিট। ওই দুপুর 12টার আগে পরে 48 মিনিট রোববার থেকে শনিবার অবধি, কেবল বুধবারে অভিজিৎ মুহূর্ত কাজ করে না, সেটার অন্য কারণ আছে, অন্য কোনো পডকাস্টে বলবো। পক্ষান্তরে আমরা যদি পাকিস্তানকে দেখি, সেই 1947 সালে নিয়েছে, আমাদের একদিন আগে নিয়েছে 14ই আগস্ট। পাকিস্তান যখন স্বাধীনতাটা 14ই আগস্টে নিল করাচিতে, সিন্ধ প্রদেশে, ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী, তাদের লগ্ন এলো মেষ লগ্ন। মেষ লগ্নটা হচ্ছে চর লগ্ন, মানে আমরা চর মিন্স কি চলছে, যার স্থিরতা নেই। সুতরাং আমরা যদি পাকিস্তানকে দেখি, তাদের অর্থনৈতিক জায়গা বা আদার্স আলাদা ব্যাপার, তাদের চার্ট অ্যানালিসিস করলে আরও ডিটেল বলা যায়, কিন্তু আমরা যদি দেখি একদিন আগে তারা একই সময়ে নিল স্বাধীনতা, কিন্তু তাদের প্রসপারিটি তো নেই
সঙ্গে সারা দেশটার মধ্যে কোনো স্থিরতাও নেই। সে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা, অর্থনীতি কোনো বিষয় নেই। তার কারণ তারা মুভেবল লগ্ন মেষে, অ্যারিজ অ্যাসেন্ডেন্টে মেষ লগ্নে তারা স্বাধীনতাটা গ্রহণ করেছিল। কারণ মোহাম্মদ আলী জিন্নাহ তো আর উজ্জয়িনের পণ্ডিত মশাইদের থেকে, জ্যোতিষশাস্ত্রীদের থেকে পরামর্শ নিয়ে নেননি। তার একটাই ইগো ছিল, ভারতের আগের দিন আমাকে স্বাধীনতা দিতে হবে, লাইক দুর্যোধন। সুতরাং দুর্যোধন কিংবা মোহাম্মদ আলী জিন্নাহ দুজনই জ্যোতিষশাস্ত্রকে ইগনোর করলেন, করে একটা ফলাফল মহাকাব্যে নিহিত, আর একটা চলমান মহাকাব্যের আবার গল্প হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। কারণ দেশটার যা অবস্থা, এটা একটা ছোট্ট ইনফরমেশন ইন্ট্রো। যা পাকিস্তানের অবস্থা সকলেই আমরা জানি। মোটের ওপর ধরা যায় 2026 সালের নভেম্বর থেকে যখন রাহু কেতুর শিফট হবে, কন্যা সিংহ এবং কুম্ভ রাশি থেকে রাহু কেতু কর্কট এবং মকরে আসবে, মোটের ওপর আমার ধারণা একটা পিজার মতো টুকরো হবে পাকিস্তান। প্রসেস অলরেডি অন, কিন্তু 2026 টু 27 মিডলের মধ্যে পিজার মতো টুকরো হবে পাকিস্তান। এটা আগাম প্রেডিকশন, অ্যাস্ট্রোবুকের পর্দা থেকে প্রথম নয় করে রাখলাম, আমার পার্সোনাল ইউটিউব থেকে না করেও করেছি, আমি কথায় কথায় বলেছি, কিন্তু ডিটেল অ্যানালিসিস করিনি, অ্যাস্ট্রোবুক থেকে বলে রাখছি। কারণ সেরকমই দশা পাকিস্তানের বর্তমানেও চলছে, আগামীতে আরও ভয়ঙ্কর আসছে। সুতরাং অ্যাস্ট্রোলজিকে মোহাম্মদ আলী জিন্নাহও মানেননি, আর মহাভারতকালে দুর্যোধনও মানেননি। এবার যারা আধুনিক যুগে মানেন না, যারা গোয়ার্তুমি করে বলেন অ্যাস্ট্রোলজি দ ফেক ভেক, তাদের অবস্থা কাদের মতো বিশ্লেষণ করার ক্ষমতা কৌশিক কাশ্যপ বা প্রীতি ম্যাডামের নেই, বা অ্যাস্ট্রোবুকেরও নেই। তারা একমাত্র যদি ওপরের কাউকে মানেন তার ভরসায় থাকুন, 100 বার থাকুন, আমরাও তো আছি তারই ভরসায়। তারা হয়তো বেশি থাকেন, তাই কাউকে আর হিসাব করেন না। কিন্তু যখন স্বাভাবিক জীবনে আমরা চলি প্রীতি, অ্যাস্ট্রোলজি সাচ এ সাবজেক্ট যেটা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক এবং একমাত্র ব্রিজের নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আমরা মানি না মানি, আমরা শুয়ে থাকি, বসে থাকি, কর্ম করি, বিলিয়নিয়ার হই, ভিকারিনিয়ার হই, যা হই, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টেই তাকে অ্যানালিসিস করা যায়। ওখান থেকে কি করে আমরা জীবনে এগিয়ে যেতে পারি, অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি কিন্তু সেটা বলে। অ্যাস্ট্রোলজি এটাই বলে না প্রীতির এইটা হবে, অ্যাস্ট্রোলজি এটা বলে প্রীতির এই অবস্থা, প্রীতি কি করে এই জায়গাটা থেকে ইউটার্নে ওপরের দিকে যাবে। অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ফিক্সড কিছু ডিফাইন করে দেওয়া না। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আমরা যে প্রভাবটা দেখছি, অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে নিজেদের আরো কি করে বৃদ্ধি করতে পারি যে কোনো অ্যাঙ্গেলে। তাহলেই আমি অ্যাস্ট্রোলজিকে সঠিক বুঝেছি। আর যদি ভাবি গ্রহ এই কথা বলছে তাহলে তো আমার এটা হবেই, তাহলে আমি অ্যাস্ট্রোলজি বুঝিনি। আর যদি অ্যাস্ট্রোলজি যা বলছে তাই হবে, তাহলে আমার অ্যাস্ট্রোলজার হিসেবে একটা প্রশ্ন, অ্যাস্ট্রোবুকের সমস্ত মানুষও ভেবে দেখবেন, প্রীতিও ভেবে দেখবে, তাহলে প্রতিকারের যথার্থতা কোথায়? আমার কপালে যদি আয়ু লেখা থাকে 82 বছর 3 মাস 6 দিন, আমার ভয়ঙ্কর রোগ হোক আর সর্দি কাশি হোক, আমি ওষুধ না খেলেও তো 82 বছর 3 মাস 6 দিন বাঁচবো। একদমই। কারণ অ্যাস্ট্রোলজি বলছে, গ্রহ বলছে। অ্যাকচুয়ালি যারা উল্টো তর্কটা দেয়, যারা মানে না অ্যাস্ট্রোলজি, তারা এইভাবেই দেয়। তাহলে আমরা কেন ডাক্তারবাবুদের দেখাই, কেন ওষুধপত্র খাই, কেন, ওয়াই? তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি বলছে তোমার এই সময় এই রোগটা হবে, সেটাও বলছে। এটাকে ওভারকাম করার জন্য তোমাকে যাবতীয় কর্ম করতে হবে, কারণ তুমি মানুষ হয়ে এসছো। আমাদের এই ধরাধামে 84 লক্ষ জনি আছে,
তার অন্যতম সেরা যোনির নাম হচ্ছে মনুষ্য যোনি। হুম। অ্যাস্ট্রোলজিতে একটা বাড়িতে পোষা কুকুরেরও বাচ্চা হয়। তার টাইমিংটাও প্রীতি ঘড়ি ধরে দেখতে পারে। দিন তো দেখতেই পাচ্ছে। তাহলে সেই প্রীতির ভালোবাসার পপিটার যে ছানাটা হলো, তারও একটা হরোস্কোপ তৈরি করে ফেলা যেত। ১০০% মানে যায়। সবকিছুর পিছনে সময় আছে, দিন রয়েছে। দিন রয়েছে। সেই আবার নিউমেরোলজিতেই ফিরে যাচ্ছি। সব নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, পাঞ্চ। ২০২৫টা আমরা এত ভয়তে কাটিয়েছি, মঙ্গলের কেন? বছর ছিল। ও তাই জন্যে? হ্যাঁ, ভালো তো কাটিয়েছি। অবশ্যই, কিন্তু ভয়ই তো, আতঙ্কই তো বেশি গেছে। সেখানে আমরা জানতে চাইবো ২০২৬ এর কিছু প্রেডিকশন কি হতে চলেছে। কার বলবো? ভারতবর্ষের না বিশ্বের না ভারতবর্ষেরই আমার আমরা না জানতে প্রীতির? চাই। আগে আমরা ভারতবর্ষের জানতে চাই। ব্যাপার হচ্ছে প্রীতি, এখানে একটা কথা বলি আমি। এটা যারা আমার অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে দেখেন তারা জানেন। অ্যাস্ট্রোবুকের দর্শকরাও শুনুন। প্রথম কথা হচ্ছে, ইন জেনারেল কোনো বছর, সেটা সংখ্যাতত্ত্ব বেসিস হোক কিংবা নতুন বছরে ঢুকলে সেই দেশের ল্যাটিটিউড লঙ্গিটিউড তার ক্যাপিটাল অনুযায়ী, তার রাজধানী অনুযায়ী বর্ষ প্রবেশেরও একটা কুণ্ডলী হয়। হুম। দুটোকে পাঞ্চ করে দেখতে হয় যে সেই দেশের ওপরে কি প্রভাব পড়বে। সেই দেশের ওপরে প্রভাব অনুযায়ী কিন্তু প্রীতির কৌশিক-ডিকা সবার প্রভাবই থাকবে। কারণ দেশের ওপর প্রভাব পড়ছে, আমার ওপর পড়ছে না, প্রীতির ওপর পড়ছে না, এটা হবে? কোনোদিন হবে না। তাহলে তো কোভিডে আমরা বাড়ির বাইরে গিয়ে ক্রিকেট খেলতাম। তাই না? সুতরাং প্রভাব যখন পড়বে, পরিবেশের প্রভাব পড়বে, মূলত দেশে পড়বে, তার ইফেক্ট আমাদের সবার থাকবে। এবার ২০২৫ এটা গ্লোবাল ইমপ্যাক্ট। আমার দেশেরও ইমপ্যাক্ট, সব দেশেরই ইমপ্যাক্ট। কিন্তু আমার দেশের ২২শে এপ্রিল যখন পেহেলগাম হয়েছে, হুম। কিংবা বছরের শুরুর দিকে যখন মায়ানমার এবং ব্যাংককে ভূমিকম্প হয়েছে, কিংবা গত ১ মাস আগে যখন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হলো, সেটা তো সারা বিশ্বে হয়নি। বা আফগানিস্তানের পাশে ভারতবর্ষও হয়নি। সুতরাং এই দেশ সাপেক্ষে বিভিন্ন জায়গায় কি করে হচ্ছে? কারণ মঙ্গল অগ্ন্যুৎপাত দেবেই, বিভিন্ন যুদ্ধ-বিগ্রহ করাবেই, ভূমিকম্প করাবেই, সেখানে হ্যাজার্ড আসবেই। এটা নরমাল। কারণ মঙ্গল মানেই অ্যাগ্রেশন, আগুন। কোথায় হবে? কোথায় হবে? কতটা হবে? নির্ভর করছে সেই দেশের জন্মকুণ্ডলী সেই বছরের কি বলছে এবং সেই দেশের জন্মকুণ্ডলীতে দশা কি চলছে। আমার দেশের জন্মকুণ্ডলী অনুযায়ী ২০২৫ পেরিয়ে যখন আমরা ২৬ এ প্রীতি পৌঁছবো, আমরা ৯ থেকে ১ এ পৌঁছাবো। ১ মানে কিংস নাম্বার, সানস নাম্বার। বল্লে, বল্লে। মুশকিল হচ্ছে সানস নাম্বারে তো যাবো। অবধারিত ভালো হবে, ক্রিয়েটিভ পার্টে ভালো হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর জন্য ভালো হবে, ফার্মা সেক্টরের জন্য ভালো হবে, ফ্যান্টাস্টিক হবে। ইন জেনারেল হবে। কিন্তু রাজায়, রাজায় যুদ্ধও লাগবে কে কত বড় রাজা তার জন্য। সুতরাং নরমাল কর্পোরেট থেকে শুরু করে একদম উপরের দেশীয় লেভেল অব্দি সকলেই তো আল্টিমেট সেই স্তরের রাজা। সুতরাং কে কত বড় রাজা? কারণ সূর্য সমগ্র শক্তির উৎস। এবার সূর্য যখন প্রভাব বিস্তার করবে, সবার মধ্যেই শক্তি সঞ্চার করবে। কেউ ছোট হতে চাইবে না। সুতরাং ইগোয়েস্টিক ক্ল্যাশ শুরু হবে ভয়ঙ্কর রকমভাবে মানুষের মধ্যে। যে সেটা সুন্দরভাবে ট্যাকল করতে পারবে, নিজের ইগোকে অবদমিত করে সানস এনার্জিটাকে কাজে লাগাতে পারবে ক্রিয়েটিভিটির জন্য, প্রোডাক্টিভিটির জন্য। প্রকৃত রাজা কি করে? নিজে সেরা হয়। এবং রাজা কখনো নিজে সেরা হতে পারে না যতক্ষণ না প্রজা সেরা হয়। কোনো কোম্পানি কোনোদিন দারুণ ফলে ফুলে গড়ে উঠতে পারে না যদি কোম্পানির এমপ্লয়িরা দুঃখী থাকে। হুম। কোনো দেশের কোনোদিনও দারুণ জিডিপি গ্রোথ হতে পারে না যদি সেই দেশের জনগণ দুর্ভিক্ষে পড়ে। পারে না, নেভার। সুতরাং যখনই ২০২৬ আসবে, সেখানে ইগোয়েস্টিক ক্ল্যাশ শুরু হবে। সেটা কর্পোরেট সেক্টর টু পলিটিক্যাল সেক্টর টু সোশিও ইকোনমিক্যাল সেক্টর। যে কে আল্টিমেট রাজত্বটা চালাবে।
হুম। এটা বেসিক ইনফ্লুয়েন্স আছে কিন্তু 2026-এর মধ্যে। সমগোত্রে কখনো মানুষ ধর্মটা নিজের ব্যাপার। কে কোন ধর্মে বিয়ে করবেন ওটায় আ কৌশিক-ডি কাশ্যপের কিছু বলার নেই। কিন্তু লোকে বলে জাত। যে আমরা এই গোষ্ঠীর, ওই গোষ্ঠীর, ব্রাহ্মণ ব্রাহ্মণের সাথেই করব, কায়স্থ কায়স্থর সাথেই করব, বৈশ্য এই থাকে ইন জেনারেল ওইগুলো মানছে। কেউ আবার গণ, না নরগণ, দেবগণ হতে হবে না তো বিয়ে দেব না। কিন্তু দেখা যাচ্ছে নরগণ, দেবগণ হয়েছে। হুম। আমি কায়স্থর ছেলে, কায়স্থর মেয়েই পেয়েছি। খুব হ্যাপি। সমগোত্রে মানে সমগোষ্ঠীতে বিয়ে করছি। কিন্তু দুজনেরই টাইটেল সারনেম আলাদা, গোত্র এক। এটা বিজ্ঞান ভিত্তিকভাবে আমাদের জ্যোতিষশাস্ত্র সনাতন ভারতীয় বেদ বলে গেছে। বেদব্যাসজি মহাভারতে বলেছে এটা কখনো হতে পারে না। সমগোত্রে কখনো বিয়ে করতে নেই। টাইটেল আলাদা হলেও? আরে টাইটেল আলাদা হলে গোত্র তো হতেই পারে। আমি কে? কৌশিক-ডি কাশ্যপ। আমি কাশ্যপ গোত্রের মানুষ। আমি ব্রাহ্মণ, ৩ সুতোর ব্রাহ্মণ সন্তান। অনেক অব্রাহ্মণ মানুষ আছেন একদম তিলে-তেলি থেকে আছে যাদের কাশ্যপ গোত্র আছে। এবার বিয়ে কাউকে আমি করতেই পারি যদি আমার পছন্দ হয়, তাদেরও পছন্দ হয়। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের আঙ্গিকেও ধরলাম মিলেছে। এবার সমগোত্রে বিয়ে করতে নেই, এটা সায়েন্স। এটা সায়েন্স এবং শাস্ত্র দুটোই। তার কারণ ওখানে ফ্যাক্টর কাজ করে ক্রোমোজোম। হুম। ওখানে জিনগত প্রবাহ কাজ করে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুতানখামেন। নিশ্চয়ই নাম শুনেছ। প্রখ্যাত তুতানখামেনের বাবা তার কন্যাকেই বিবাহ করেছিল। যাদের সন্তান হচ্ছে তুতানখামেন। জন্মের পর থেকে তুতানখামেনের মেরুদণ্ড কিন্তু এরকম বাঁকা ছিল। দিস ইজ ডিউ টু সমগোত্র মানে কি? বাবা মেয়ে মানে তো একই গোত্র, একই ব্লাড লাইন, একই ক্রোমোজোম, একই জিন। সুতরাং জিনের নেগেটিভিটি ক্যারি ফরওয়ার্ড হচ্ছিল তুতানখামেনের বাবার মধ্যে দিয়ে। যখনই মেয়েকে বিয়ে করে সন্তান এসছে, তুতানখামেনের মধ্যে সেই নেগেটিভিটিটা চলে এসছে। তার মেরুদণ্ড বাঁকা ছিল। হুম। যার ফলে গোত্র সম হলে সাধারণভাবে বিয়ে না করাই ভালো ইন জেনারেল। আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা ডিসক্লেমার দিয়ে দিই মানুষের সুবিধার জন্য। যদি সমগোত্রে বিয়ে করতেই হয় তাহলে দুই ফ্যামিলির হিস্ট্রিতে যেন দেখা হয় যে অন্তত 6 পুরুষ আগে অবধি কেউ সেই পাত্র এবং পাত্রীর বাবা, দাদু, তার বাবা এরকম ভাবে 6 পুরুষ আগে অবধি কেউ সমগোত্রে বিয়ে করেনি। তো তাহলে এই যে সপ্তম যে পরিবারের যে সিঁড়ি, যে জাতক জাতিকাটি এখন আছে, তবু খানিকটা পারমিসেবল তারা কন্ডিশনে আছে, মানে করতেও পারে। আর যদি দেখা যায় যে দাদুর বাবার সমগোত্রেই বিয়ে হয়েছিল, তাহলে কিন্তু এই আজকে যারা এই নাতিপুতি পর্যায়ের যারা বিয়ে করতে যাচ্ছে সমগোত্রে, তাদের কিন্তু সন্তানাদি যারা আসবে তাদের জীবনে শারীরিক, মানসিক নানা রকম নেগেটিভিটি আসতেই পারে, আসবেই। বিজ্ঞানও বলতে পারে না, আমার জ্যোতিষশাস্ত্রও বলতে পারে না, কিন্তু প্রবাবিলিটি ইজ দেয়ার, এবং সেটা হিউজ প্রবাবিলিটি। কারণ আমাদের 23 জোড়া ক্রোমোজোম ডবল করে। জিন অ্যাকচুয়ালি সেই ক্লাউড স্টোরেজের কাজটা করে ক্রোমোজোমের মধ্যে, যেটা পিতৃপুরুষ দিয়েই আসে। কারণ পিতার মধ্যেই এক্স ওয়াই আছে, ওয়াই ক্রোমোজোমে সেটা ধরা আছে, এক্স ক্রোমোজোমে পিতার এক্স ওয়াই এ সেটা ধরা আছে, যেটা ক্যারি ফরওয়ার্ড হবে। তুমি আমি যখন নতুন ফোন কিনি, গুগল বাবা কি করে, চাইলেই পুরনো যা স্টোরেজ নতুন ফোনে ট্রান্সফার করে দেয়। সিম্পল, একই ফর্মুলা। সেই জন্য সমগোত্রে বিয়ে না করাই উচিত সাধারণভাবে। আর যদি 6 পুরুষ আগে পাত্র এবং পাত্রী উভয়ের ফ্যামিলির খবর নেওয়া যায় যে 6 পুরুষ আগে বাবা, দাদু, তার বাবারা কেউ সমগোত্রে বিয়ে করেনি, তাহলে একটা চান্স নেওয়া যেতে পারে। সুতরাং সমস্যা সমাধান,
আশা করি ম্যাডামের ক্লিয়ার। হ্যাঁ, সমাধানের তো দরকার ছিলই। কারণ যারা আদার ওয়েতে কিন্তু সমাধান হবে না। যদি বলা যায় স্বপুরুষ আগে কি করে জানবো বলবো? নো সমাধান। তাহলে কিন্তু সমাধান হবে। যদি জানা না যায় তাহলে কিন্তু কিন্তুতে রয়ে গেলাম। একদমই দরকার তো, কারণ যারা প্রেমিক-প্রেমিকা তারা তো এত ভেবে প্রেম করে না। না তো প্রেম করে বিষয়টা না, যার সেখানেই। ফলে প্রেমিক-প্রেমিকারা ভেবে প্রেম করে না, এবং যারা দেখে শুনেও বিয়ে করে তারা প্রোফাইল ম্যাচিং করিয়েই বিয়ে করে। হ্যাঁ, দেখতে সুন্দর, শিক্ষিত, আমার বউ চাকরিজীবী, কিংবা অপোজিট এন্ড থেকে দারুণ সুদর্শন ছেলে, দারুণ পড়াশোনা, আইআইটি ইঞ্জিনিয়ার বা ডাক্তার, প্রচুর আল্টিমেট অর্থকড়ি, মানে পকেট ভরা, ছোট্ট পরিবার, আমার মেয়ের বেশি কষ্ট হবে না, বিয়ে দিয়ে দিলাম প্রোফাইল ম্যাচিং করে। পরিণতি 6 মাস বাদে সারা ভারতবর্ষে লোয়ার কোর্ট টু আপার কোর্ট। কেন? তার কারণ আমরা কেবলমাত্র দেখেছি, অন্তর থেকে বন্ডিং দেখিনি। যারা প্রেম করছে তারা অ্যাকচুয়ালি ভালো লাগার স্তরে আছে, যার ফলে প্রেম করতে গেলে প্রেমিকা 1 ঘন্টা বাদে এসে একটুখানি দাঁত বার করলে প্রেমিক কিন্তু রোদে দাঁড়িয়েছিল, প্রচণ্ড ইরিটেট হচ্ছিল, তখন কিন্তু গলে যায়। কিন্তু বাড়িতে যদি সত্যি অফিসে কাজের পরে কোনো পুরুষ মানুষ আসেন, তার বউ যদি হঠাৎ চা দিতে গিয়ে একটুখানি কড়াভাবে জিজ্ঞাসা করে, "এতক্ষণ কি করছিলে? কোথায় আড্ডা মারছিলে?" ভয়ঙ্কর একটা চিৎকার কিন্তু স্বামী দেয়। হুম। তাহলে সেই রাস্তায় অপেক্ষা করা রোদের মধ্যে 1 ঘন্টা পরে প্রেমিকা এসে একটা মুচকি হাসি দিয়ে তাকে তখন গলিয়ে দিতে পারছিল, এখন একই প্রেমিকা বউ হয়ে কেন গলাতে পারছে না? বা সে কেন গলছে না? আমার একই প্রশ্ন। মনের মিল নেই, মনের মিল না, আত্মার মিল নেই। আত্মার মিল। মনটা চড়াই পাখি ম্যাডাম। এই তুমি আমি চেয়ারে বসে আছি, শরীর বসে আছে, আত্মার ভাইব্রেশন আছে। মন হঠাৎ করে আমার কথা ক্যামেরার দিকে আমি যদি বলি, তোমার মন প্যারিসে উড়ে চলে যেতে পারে। তুমিও কথা বললে তোমার দিকে তাকিয়েও আমার মন হনলুলুতে হারিয়ে যেতে পারে। সুতরাং মিলনটা দরকার হৃদয়ে। সেই জন্য তো আমরা হিন্দু ধর্মমতে শাস্ত্রেও বিধানে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম বলি। আমরা কখনো বলি যদিদং মন মম আর তব মন মম? হৃদয় আর মন ইজ নট সেম ফ্যাক্টর। হৃদয় হচ্ছে আত্মার ভাইব্রেশন, যেখান থেকে সব সৃষ্টি হয়। সেখান থেকে আমার এই শরীরও সৃষ্টি, মনও সৃষ্টি, মস্তিষ্ক সৃষ্টি, সব সৃষ্টি। ওইটাকে ম্যাচ করাতে হয়, যেটা খালি গণে আসে না। গোত্রটা পুরো সায়েন্সের ম্যাটার। আমার অ্যাস্ট্রোলজিও বলছে, বেদব্যাসজি বলে গেছে, এনসিয়েন্ট আমাদের শাস্ত্রই সেই কথা বলছে, আজকে সায়েন্সও বলছে। ওটা আলাদা ফ্যাক্টর। কিন্তু শুধু গণ মেলাচ্ছি, প্রেম করেছি, বেশ করেছি, করবই তো, করতেই পারে কেউ। এবং সেখানেও প্রচুর সফল প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ হিসেবেও লাইফ কাটাচ্ছেন সুন্দর 100 বার। বাই ডিফল্ট তাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কপাল ছিল প্রেম বিবাহ দারুণ হবে। কিন্তু কে বলতে পারে প্রেম বিবাহের পরে তাদের অবস্থা রাধা বা মীরার মতো হবে না? হুম। আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্র যখন আমাকে অপশন দিয়েছে যে আমি কেন মীরা হব বা রাধা হব, তাহলে কেন আমি আমার কৃষ্ণ ঠাকুরকে খুঁজতে যখন বেরোচ্ছি, যদি প্রেম না করি, তাহলে সেটা প্রপার ওয়েতে ম্যাচিং করব না? প্রপার ওয়েতে ম্যাচিং করা খালি গণ মেলানো। সবই তো বুঝলাম কৌশিক দা। এবার তো আমরাও চিন্তায় পড়ে গেলাম। তাহলে এমন কি চিন্তা কোনো কিছু নেই। প্ল্যাটফর্ম আপনার জানা আছে আমার এই যেখানে প্ল্যাটফর্ম মাই সোলমেট, যার ফলে আমি করেছি ম্যাডাম, এই কারণেই করেছি। যেখানে গেলে আমরা সলিউশন পাবো? এটাকে আমি সলিউশন, হ্যাঁ সলিউশন বলছি। ভবিষ্যতের কারণ এখনো ভারতে সেন্সাস হয়নি, লাস্ট 2011 হয়েছিল। এবারে যখন সেন্সাস হবে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি আজকের পডকাস্ট থেকে, প্রত্যেকটা অ্যাস্ট্রোবুকের সাবস্ক্রাইবাররাও তখন এই এপিসোডে এসে একটু দেবেন কমেন্টস। দেখা যাবে, আজকে গুগল বাবাকে খুললে দেখা যায় ভারতবর্ষে ডিভোর্স রেট 1%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মেট্রো এবং টায়ার 1 সিটিতে অলরেডি এটা 10%, 8 থেকে 10%-এ চলে গেছে মিনিমাম। ডিভোর্সের দিকে যাচ্ছি না, কিন্তু সেপারেশনে আছি, সেটারও পার্সেন্টেজ সঙ্গে আরও অ্যাডিশনাল 10। মিনিমাম 20 to 25-এ নাচছে ডিভোর্স অ্যান্ড সেপারেশনের রেট লিগালি, অথবা মিউচুয়াল সেপারেশনে আছি, লিগাল ডিভোর্সে যাচ্ছি না, ঝামেলা ঝঞ্ঝাট উকিল পত্র তাই। সেই জন্য এটার সলিউশন হচ্ছে আমরা একটা ডিভোর্সহীন সমাজ। আমি জ্যোতিষশাস্ত্রী হিসেবে মনে করি খালি মানুষের জন্য কাজ করছি বললে তো হবে না।
বৃহৎ সংখ্যক মানুষের জন্য এই কাজটা করতে হবে, এটা আমি আমার দায়বদ্ধতা মনে করেছি। যার ফলে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বকে অ্যামালগামেট করে মাই সোলমেট একমাত্র ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি, যেখানে গিয়ে মানুষ যদি নিজের পছন্দের মানুষটাকে খুঁজে নেয়, সেখানে মূল জায়গাটা থাকবে বোঝাপড়া। সেই জন্য মাই সোলমেটের ট্যাগলাইনই করা হয়েছে, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। দারুণ। সুতরাং সেই বোঝাটা কি করে বুঝবো যে সে আমাকে সত্যিই বুঝবে? কারণ প্রোফাইল ম্যাচিং যখন দেখছি, তার সমস্ত কিছু হিস্ট্রি জিওগ্রাফি দেখছি আমরা, দেখতে কেমন, পড়াশোনা কি, কি ফ্যামিলি, কতজনের ফ্যামিলি, কি চাকরি বাকরি করে। ইন জেনারেল তুমিও ম্যাম বিয়ে যদি প্রেম না করো, একটা দেখতে গিয়ে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে গেলে এগুলোই দেখবে ছেলেদের, সেখান থেকেই পছন্দ করবে। পছন্দ হলো, এবার তার সাথে তোমার জ্যোতিষ সংখ্যাতত্ত্বের ম্যাচিং যদি প্রপার হইতে না থাকে, সেখানে খালি গণ ম্যাচিং নয়, সেখানে খালি মঙ্গল দোষের ম্যাচিং নয়, সেখানে সংখ্যাতত্ত্বের ম্যাচিংও লাগবে। সেখানে প্রীতির যে ভাইব্রেশন, অ্যাকচুয়ালি প্রীতি কিভাবে কথা বলে, কিভাবে মানুষের সঙ্গে মেশে, এটা নির্ভর করছে প্রীতি কোন ইংরেজি জন্ম তারিখ, মাসে জন্মেছে। প্রীতির টোটাল হরোস্কোপটার মধ্যে গ্রহগুলো কি সজ্জায় বসে আছে, যাকে এলিমেন্টারি পজিশন অফ প্ল্যানেট বলে। কোনো জ্যোতিষশাস্ত্রের বইয়ে আমার এই শব্দবন্ধ খুঁজে পাওয়া যাবে না। এটা আমার কৌশিক ডিকাশ্যপের রিসার্চ ওয়ার্ক। বিগত 30 বছর ধরে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব নিয়ে পড়াশোনা এবং 20 বছর মানুষের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন আমার চেম্বার টু চেম্বারে করার ফলে এটাকে বলা যায় ওয়ান টাইপ অফ আবিষ্কার জ্যোতিষশাস্ত্রে। যেটা আমি দেখেছি এলিমেন্টারি যে গ্রহদের সজ্জা, সেটাই অ্যাকচুয়ালি প্রীতি কিভাবে নিজেকে দেখছে, কিভাবে মানুষের সঙ্গে মিশছে, প্রীতির কি চাহিদা, সেই চাহিদা পূরণ করতে প্রীতি কিভাবে এগোবে, সব নির্ভর করবে খালি লগ্ন রাশি থেকে নয়। 9টা গ্রহ প্রীতির লগ্ন সাপেক্ষে কিভাবে বসে আছে। তার কারণ প্রীতি, এই যে আলোগুলো এই স্টুডিওয়ে জ্বলছে, সব কটা তোমাকে আমাকে হিট জেনারেট করছে, তাই না? আলো তো ইলেকট্রিসিটি দিয়ে জ্বলছে, হিট আসছে। হিটটাকে কমানোর জন্য আমরা এসি লাগিয়ে রেখেছি। এসি কি দিচ্ছে? ঠান্ডা হাওয়া। তার মানে ওখানে হাওয়া চলছে, আর হিটও প্রবাহিত হচ্ছে, কিন্তু গরম দিচ্ছে, তাই না? সুতরাং এখানে যদি আমরা দেখি অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব দুটোর দুরকম অ্যাকশন। একটা মানুষ যদি অগ্নিতত্ত্বের প্রধান হয় আর তার ওয়াইফ যদি বায়ুতত্ত্ব প্রধান হয়, বায়ু কি করে, হাওয়া কি করে? আগুন জ্বালানোর জন্য অক্সিজেন দেয়, আরো বাড়িয়ে দেবে। ইয়েস। সুতরাং এবার বায়ুতত্ত্ব প্রধান একজন মহিলাকে যদি একজন অগ্নিতত্ত্ব প্রধান পুরুষের সঙ্গে ম্যাচ করিয়ে দেওয়া হয়, ধরে নিলাম আমি ওখানে অষ্টকূট বিচারে 36 পয়েন্ট ম্যাচ করেছে, একই রাশি বেরিয়েছে, মঙ্গল দোষের কোনো প্রবলেম নেই, ঠিক, কিন্তু এলিমেন্টারি ম্যাচিং নেই, সঙ্গে হয়তো নিউমেরিক্যাল ম্যাচিংও পুরো ভালো নেই। সেই সম্পর্কটা চিরকালীন হবে? একে অপরকে বুঝবে? এবার যদি আমরা নর্মাল এতদিন যা মানুষ বুঝে এসছে জটক বিচার, অষ্টকূট মিলন, গণের মিলন, সঙ্গে রাশির মিলন, আদার্স যে 8টা পয়েন্টের মিলন, 36 পয়েন্ট, সেটা মিলিয়ে বিয়ে হয়েছে, রাজজটক সম্পর্ক 3.5 মাসে কালোকুট, মানে উকিল বাবুদের কাছে। কেন? দোষ হচ্ছে কাদের? জ্যোতিষ শাস্ত্রের। যে জ্যোতিষশাস্ত্র, ওই আমরা যে পডকাস্ট শুরু করেছিলাম প্রথম থেকে, যে অনেকেই জ্যোতিষশাস্ত্র মানে না। কেন মানে না? এর কারণে মানে না। দোষ তাহলে কি জ্যোতিষ শাস্ত্রের? যারা ওটাকে ব্যবহার করছে তাদের। তার কারণ আধুনিক এআই এর যুগে মানুষের মন মানসিকতা কি ধরনের আছে, তারা কিভাবে রিয়্যাক্ট করছে, সেটাকে না বুঝে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে ব্যবহার করার চেষ্টা করছে। যার ফলে মাই সোলমেট সেই প্ল্যাটফর্ম 5 টাইপের ম্যাচিং ফ্রিতে দেওয়া হচ্ছে, যেখান থেকে গিয়ে যে কোনো মানুষ নিজের পছন্দের মানুষকে তো খুঁজে নেবেই, সঙ্গে ওই সত্যি বোঝাপড়াটা হচ্ছে কিনা সেটা ফ্রিতে পাবে, যেখানে এক্সট্রা পয়সা খরচ করতে হবে। সেটাই মাই সোলমেটের কাজ, যাতে বোঝাপড়াটা বাড়ে, সুস্থ বৈবাহিক জীবন চলে, শুধু বিয়ে না, যেটা চিরকালীন ভাবে চলতে। সেটাই কাজ মাই সোলমেটের। সফল হলে জ্যোতিষশাস্ত্র হিপিপুর রে, সংখ্যাতত্ত্ব হিপিপুর। আমরা প্রার্থনা করব যাতে আপনাদের জার্নি খুব সফল হয়।
সেটা সকলের ব্লেসিংস, ভালোবাসা এবং তুমুল পরিমাণে অংশগ্রহণ, নিজেদের ভালো চাইলে, আশা করি অসংখ্য পাগলেও ধন্যবাদ। চায়। থ্যাংক ইউ। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রীতির সাথে কোনো যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, তবে সময় সকাল 11টা থেকে সন্ধে 7টা।